মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই রবি ঠাকুরের উক্তি দিয়ে আজ তার জন্মদিনে জানাই অশেষ শ্রদ্ধা দুর্নিবারের পক্ষ থেকে। এবং আজকের এই বিশেষ দিনে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, লেখিকা, সর্বোপরি রবীন্দ্র জ্ঞান তীর্থ উপাধি প্রাপ্ত, যার নাম মীনাক্ষী ভট্টাচার্য। আবারও নমস্কার জানাই তোমাকে। তোমাকেও নমস্কার। আমাদের দুর্নিবারের এই বিশেষ অনুষ্ঠানে শব্দের আলাপনে শিরোনামে যে অনুষ্ঠান, সেখানে তোমাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আমিও আজকের এই পূর্ণ দিনে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে কিছু বলার জন্য, যে আমন্ত্রণ জানাবার জন্য যে এই আয়োজনটা তোমাদের পক্ষ থেকে করা হয়েছে, তার জন্য আমি দুর্নিবারের কাছে কৃতজ্ঞ। এবং তোমাকে এবং দুর্নিবারের সমস্ত কলাকুশলীদের জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা ওদের জানাচ্ছি, তোমাদের জানাচ্ছি। আচ্ছা, প্রথমেই রবি ঠাকুর সম্পর্কে তোমার যে দৃষ্টিভঙ্গি, সেটা কি একটা আমরা কবিতার মাধ্যমে শুনবো নাকি গানের মাধ্যমে শুনবো, কোনটা করতে চাও? আচ্ছা, দেখি। তো আমার প্রথমেই আমি কবিগুরুকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। তার এমন একটি কবিতা উচ্চারণের মাধ্যমে, যে কবিতাটি যারা রবীন্দ্র বিশেষজ্ঞ তারা বলেছেন যে এই কবিতাটি রচনার পরে রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী কবিতাগুলো যেন স্রোতের মতন এসেছে। মানে এটা একটা মাইলস্টোন বলা যেতে পারে। এবং এই কবিতাটির রচনার মুহূর্তটা বড়ই সুন্দর, তিনি নিজে জীবন স্মৃতিতে উল্লেখ করেছেন। কবিতাটি তোমরা সবাই শুনেছ, বহু উচ্চারিত, তবে হয়তো এই তথ্যটা সবার জানা নাও থাকতে পারে, কেউ কেউ হয়তো জানেন। যেমন ওইটা যেদিন তিনি রচনা করেছিলেন তখন তিনি সদর স্ট্রিটে ছিলেন। ভোরবেলা সূর্যালোক যে আসছে সেটা দেখে তার সেদিন মনে হয়েছিল যে তার যেন ভেতরের যে সমস্ত বন্ধ দরজা জানালাগুলো সব যেন খুলে গেছে। তখন তিনি লিখেছিলেন একই সঙ্গে এক মুহূর্তের মধ্যে তিনি লিখেছিলেন 201টি ছত্র দিয়ে কবিতাটির নাম হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। তোমার নিশ্চয় এখন প্রশ্ন যাচ্ছে মনে যে সঞ্চয়িতাতে তো এটা 43টি ছত্র মাত্র, এখন 201টি বললেন যে হ্যাঁ, এটাও ঠিক যে সঞ্চয়িতাতে পরে 43টি রাখা হয়েছে। কিন্তু প্রথমে সৃষ্টি হয়েছিল 201টি ছত্র। আমি একটু চেষ্টা করছি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানে কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া,
আকুল পাগল পারা, কিস এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, বিপদে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। এতটুকুই মানে আমি নির্বাচিত অংশটুকু। করলাম। আর তার সঙ্গে মানানসই হচ্ছে তোমার 2 লাইন জাস্ট সুরে বলছি। হুম হুম। মোরে ডাকে লয়ে যাও মুক্ত দ্বারে, তোমারও বিশ্বের সভাতে, মোরে ডাকে লয়ে যাও। বাহ, অসাধারণ। মানে আমরা আজকে মানে এই গুণীজনকে কি জন্য বলেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। একাধারে তিনি প্রাবন্ধিক, কবি, লেখিকা নয়, শুধুমাত্র তিনি একজন আবৃত্তি শিল্পী এবং তিনি একজন কণ্ঠশিল্পী। তো একজন মানুষের মধ্যে যদি এতগুলো গুণ থাকে, তাহলে বলুন আমরা কি সমৃদ্ধ না হয়ে পারি? এত কিছু নয়, তুমি যেভাবে বলছো আমি বিব্রত বোধ করছি। না না, আচ্ছা, এবার এখন তো সেই গলাও নেই। যাই হোক, আমরা একটুখানি তোমার সম্পর্কে, তোমার নিজের কাছ থেকে জানতে চাই। অ্যাকচুয়ালি আমার জন্ম কৈলাসহরে। তো আমার বাবা কমলাকান্ত ভট্টাচার্য প্রয়াত, এবং মা হচ্ছেন প্রয়াতা শান্তিলতা ভট্টাচার্য। তো আমাদের বাড়িতে ছোটবেলায় খুব মানে সাহিত্য পাঠের যে চর্চা ছিল আর কি। খুব পড়াশোনা করা হতো, বই পড়া হতো। ছোটদের জন্য আলাদা করে বই আসতো, বড়দের জন্য উপন্যাসগুলো। শুধু রবীন্দ্রনাথ নয়, সবাই, শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে আশাপূর্ণা, সবাই। আমি ছোট্ট করে বলছি সময়ের জন্য। তো তারপর আমি অ্যাকচুয়ালি লেখালেখিটা করতাম স্টুডেন্ট লাইফেই, কিন্তু তখন কোনো সাহিত্যপত্রে আমি দিতে সংকোচ বোধ করতাম, একটু লজ্জাও ছিল ঠিক মতন হচ্ছে কিনা। পরবর্তী সময় 70-এর দশকে প্রথম আমার কবিতা প্রকাশিত হয় একটি সাহিত্যপত্রে, তারপর গল্প প্রকাশিত হয় ওই সময় 74-75 সালে। হ্যাঁ, তখন দৈনিক সংবাদে গল্প বেরোতো সাহিত্যের পাতায় রবিবারে, তখন আমার গল্প বেরিয়েছিল। তারপরে ধীরে ধীরে প্রবন্ধ তো বেরোতোই রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে। এরকম করে করে মানে এখন অব্দি 9টি বই প্রকাশিত হয়েছে আমার। তো আর তারপর যেটা বলার, যে গত মানে আমি রিটায়ার করেছি 2014 সালের সেপ্টেম্বরে। তো 2023-এ, ওটা বোধহয় 2022-এ, এই যে বইটা, যে সৌরস্নাত রবীন্দ্রনাথ, এই বইখানি শান্তিনিকেতনের বিশ্বভারতীতে যে রবীন্দ্র ভবনের যে গ্রন্থাগার, সেটাতে সেটা সংরক্ষিত আছে এই বইটি। এটা আমার লেখক জীবনের একটা বিশাল প্রাপ্তি। হ্যাঁ, আর তারপর তোমার ওই আমি 2023-এ আমি একটা রবীন্দ্রনাথের জীবন এবং রবীন্দ্রনাথের সব মানে রচনা নিয়ে তৈরি একটা সাহিত্য পাঠ্যক্রম আছে। সেটা কলকাতার ট্যাগর রিসার্চ ইনস্টিটিউটে। সেখানে আমি 2023-এ ভর্তি হয়েছিলাম, 2 বছরের কোর্স। সেটাতে যারা পড়াতেন বিশ্বভারতীর বাংলার অধ্যাপক, তারপর তোমার যাদবপুর ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী, এই সমস্ত বিখ্যাত বিখ্যাত সব ইউনিভার্সিটি প্রফেসররা পড়িয়েছেন, এবং আশ্চর্য হবে আজকের দিনে দাঁড়িয়ে ওরা বিনা পারিশ্রমিকে পড়িয়েছেন। হ্যাঁ, এটা বিশাল ব্যাপার। তারপর ওদের কাছে এগুলো করে খুব সমৃদ্ধ হয়েছে এবং প্রচুর বই কিনতে হয়েছে। আমার ছেলে অনুমিত্র, সে আমাকে খুব সাহায্য করেছে। রবীন্দ্র গ্রন্থ যে তোমার বই মেলা হয় কলকাতাতে, ওইখানে ফ্লাইটে গেছে, গিয়ে প্রচুর বই কিনে এনেছে। এছাড়া এখানের যে আমাদের বইমেলা থেকে তো আমি সবসময় বই কিনে আমার অভ্যাস, বা পড়াটা একটা অভ্যাস।
তো এটা ছোট মিনি লাইব্রেরিও করে দেখাবো তোমাকে। হুম, 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 তো মিনি লাইব্রেরি তৈরি করে দিয়েছে। প্রচুর পড়াশোনা করতে হচ্ছে, হুম, হুম, অন্তত 7-8 ঘন্টা প্রতিদিন প্রায়। বাহ। মাঝে মধ্যে এই বয়সে মানে একটু তো এখন তো 72 বছর বয়স, যাই হোক 2 বছর কেটে গেল। আমরা 800 নম্বরের পরীক্ষা দিতে হয়েছে, প্রথম বছর 400, পরের বছর 400, এবং লাস্ট ডিসেম্বরে একটা ওরা যে একটা টপিক দিয়েছেন সেই টপিকের উপরে একটা আর্টিকেল লিখতে হয়েছে, সেটা হুম, হুম, শুধুমাত্র 2 বছর যে পড়াশোনা করেছি এই রবীন্দ্রনাথের উপরে সেটা। হুম, হুম, হুম। এই আর কি। এরপর কনভোকেশনে ওই রবীন্দ্র জ্ঞানপীঠ উপাধিটা আমি পেয়েছি আর কি। বাহ, এটা আসলে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটা গর্বের বিষয়। কারণ কি, সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধন্যবাদ। বয়সে এসেও যে পড়ার প্রতি যে এই আগ্রহ, এটাকে ধরে রাখাও তো একটা মানে সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তো আমরা আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। হ্যাঁ, তো সমৃদ্ধ হচ্ছি, যত দেখছি যত শুনছি ততই সমৃদ্ধ হচ্ছি। না, আমারও তো খুব ভালো লাগছে। তুমিও তো কত কিছু করো, তুমি নিজে একজন শিক্ষিকা, বাটিক শিল্পী, তারপর এই যে কাজটা করছো সমাজের জন্য বা সাংস্কৃতিক একটা কর্মযোগ্য। অ্যাকচুয়ালি দেখো, সকলে যদি একটু একটু করে ওইরকম একটা পজিটিভ স্টেপ নেয় না, তাহলে সমাজটা অনেক সুন্দর হয়, একদম, ঠিক না? একদম। হ্যাঁ, আর কি। আহ, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান এই মুহূর্তে মনে পড়ছে, বাহ। সেটা হচ্ছে কি জানো তো, হুম, হুম, তিনি তো শিলাইদহে বসে লিখেছিলেন। হুম, হুম, হুম। তার তখন বয়স 38 বছর। আচ্ছা। হ্যাঁ, নিজের জন্মদিনে হুম, হুম, হুম। এই গানটি তিনি লিখেছিলেন। আমি বাহ। একটুখানি হুম, করি, হুম, হুম, হুম। একদম। গলাটা ঠিক নেই আজকে। হুম। আমার ইচ্ছা হইতে প্রভু তোমার ইচ্ছা মাঝে আমার স্বার্থ হইতে প্রভু তব মঙ্গল কাজে আমার ইচ্ছা হইতে প্রভু তোমার ইচ্ছা মাঝে আমার স্বার্থ হইতে প্রভু তব মঙ্গল কাজে। মুখটা একটু করে শেষ করছি। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও। কি সুন্দর কথা! বাহ। ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও। জন্মদিনে নিজে লিখছেন, নিজের জন্মদিন। বাহ, কি দুর্দান্ত। অসাধারণ আসলে। আহ, এই জন্যই হয়তো রবি ঠাকুর বিশ্বকবি। হুম, এবং উনি তো শুধু দেখো, একজন কবি হয়ে তিনি কি না করেছেন। হুম, হুম, তিনি যেমন শিলাইদ হয়ে তিনি প্রতিশরে তিনি অনেক কিছু করেছেন। হুম, হুম, প্রতিশরে কৃষি ব্যাংক স্থাপন করেছেন, কৃষকদের কথা চিন্তা হুম, করেছেন। হুম, হুম। এদিকে আবার শ্রীনিকেতনে তিনি পল্লী উন্নয়নের জন্য কাজ করেছেন। বাহ। শিলাইদহ পল্লী উন্নয়নের জন্য কাজ হুম, করেছেন হুম, হুম, এবং শ্রীনিকেতনে করেছেন। হুম, সেখানে কি না করেছেন, ওই গেছেন ইন্দোনেশিয়া, হুম। সেখান থেকে তিনি বাটিকটা এনে শান্তিনিকেতনে আহ, শেখালেন। বাহ। মানে ওনার ছেলে রথীন্দ্রনাথ হুম, ঠাকুর, হুম, হুম। বড় ছেলে, তিনি শিখিয়েছেন। তিনি চামড়ার উপরে বাটিক তৈরি করা শিখিয়েছেন, চিন্তা কর। বাহ। শাড়ি টাড়ির উপরে তো হুম, 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 শিখিয়েছেনই, হুম, হুম। চামড়ার উপরে মানে ব্যাগের ব্যাগের মধ্যে, মধ্যে। ব্যাগের হুম, মধ্যে হুম, হুম। রথীন্দ্রনাথ ঠাকুর এটা করেছেন। বাহ। কিরকম! তারপর উনার যে স্ত্রী রথীন্দ্রনাথের যে হুম, হুম, প্রতিমা দেবী, তিনি তো মেয়েদের কত কিছু শিখিয়েছেন, যে মানে ঘরে বসে যে কুটির শিল্প, হুম, 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 নানান এমব্রয়ডারি, নানান ধরনের ফুলের, মানে নানান ধরনের গয়না হুম, বানানো। হুম, হুম, হুম। হ্যাঁ, এগুলো মেয়েরা ওখানে তো তখন অত, ওই সময়ে শ্রীনিকেতনের মধ্যে যে যারা মেয়েরা, হুম, হুম, মহিলারা শিক্ষিত তো ছিলই না বলা হুম, হুম, যায়, হুম, হুম। যারা মানে গ্রামবাসীরা, তো ওদের তো হাতের কাজ শিখিয়েছেন এমন ভাবে হুম। যে ওরা যেন স্বনির্ভর হতে পারে। বাহ। এই সমস্ত ভাবনা একজন কবি ভেবেছেন? সে ভাবা যায় এগুলো? ভাবা যায় না আসলে। তিনি কি না করেছেন, শুধু হুম, তো হুম, সাহিত্য রচনা করেননি,
ঠিক না? তিনি নিজে নাটক করেছেন, নিজে নেচেছেন। নাচ, তখনকার সময় নাচ কিন্তু সাংঘাতিক ব্যাপার ছিল, জানো তো। নাচকে যে একটা উচ্চ মর্যাদায় নিয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আবার আঁকার মধ্যে আঁকা শেষ জীবনে চিত্রশিল্পে দুর্দান্ত সব ছবি, সব কাটাকুটি, পাণ্ডুলিপির মধ্যে কাটাকুটি থেকে শাখায় বিচরণ নেই, একদম সর্বত্র সাহিত্যের সর্ব শাখায় তিনি বিচরণ করছেন। এবার আমার একটা খুব জানতে ইচ্ছে করছে, সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে রবীন্দ্রনাথের বিচরণ নেই। তোমার কাছে সবচেয়ে কোন দিকটা বেশি আকৃষ্ট করে রবি ঠাকুর? এটা কঠিন প্রশ্ন, কারণ সব দিকেই আমার মানে এত আমার কেন সকলেরই না, যখন যেটা পড়ি, যখন যেটা শুনি, যখন যেটা দেখি, মনে হয় এটাতেই তিনি শ্রেষ্ঠ, এটাতেই তিনি সেরা, এটাই আমাকে বেশি নাড়ে। তবে তারপরেও একটা ব্যাপার আছে, যখন একাকী থাকি, যখন মন বিষণ্ণ থাকে বা যখন খুব আনন্দ হয়, তখন রবীন্দ্রনাথের গান আমাকে বেশি টানে। দেখো একটা জিনিস, শিমলি, একটা কথা বলছি, তিনি আমাদের দেখার চোখ তৈরি করে দিয়েছেন, অনুভব করার মতন মন তৈরি করে দিয়েছেন। তিনি লিখেছেন যে একটা গানে আছে না, যে পাতার আলোর নাচন পাতায় পাতায়, আলোর নাচন পাতায় পাতায়। আরে পাতা তো আমরা দেখি, কিন্তু আলো আমরা দেখি, কিন্তু সেই আলো কিভাবে পাতার মধ্যে আলোর নাচন যে দেখা যায়, সেইটা দেখার চোখ তিনি আমাদের তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, তারপর তিনি বলেছেন যে ঘাসে ঘাসে পা ফেলেছি, ঘাসে ঘাসে পা ফেলেছে বনের পথে যেতে। তারপর বলছেন ফুলের গন্ধে আমি চমকে গেলাম। এই যে ফুলের গন্ধে, এই যে মানে প্রকৃতির সঙ্গে লীন হয়ে যাওয়া একদম। তারপর তিনি দেখো ওই যে এটা ওই তোমার আমরা যে বন মহোৎসব করি, রবীন্দ্রনাথ সৃষ্টি করেছেন। প্রকৃতির প্রতি ভালোবাসা জানতে পারছি, মানে রবীন্দ্রনাথ সৃষ্টি করেছেন। তিনি বলছেন মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে তো বলো প্রাণ ধুলিরে ধন্য করো, ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে রঘুনাথ। এই যে মরু মানে প্রকৃতিকে আলাদা আলাদা করে তিনি ভাবেননি। তিনি একটা চিঠিতে লিখেছিলেন যে তিনি নাকি গাছ হয়ে জন্মেছিলেন। আচ্ছা, মানে প্রকৃতিকে তিনি আলাদা ভাবেননি, তিনি নিজেকেই প্রকৃতি ভেবেছেন, এবং সবার প্রকৃতি আর মানুষ আমরা এক, ওইরকম তার সেই ফিলিংস। সেই জন্যই তো এইভাবে গানগুলো বেরিয়ে আসছে। কিন্তু কি করে নতুবা এগুলো, এই অনুভূতিগুলো কি করে আসে? একদম। আচ্ছা, আজকের যে কথা শেষ হয় না, কথাও শেষ হবে না, আর জানার আগ্রহ শেষ হবে না। যেমন ধরো আজকের যে তরুণ সমাজ, বেশিরভাগই ধরো ফোন নিয়ে বসে থাকে, সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত নেই এটা বলবো না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একটা অংশ মানে মোবাইল ফোনের মধ্যে আকৃষ্ট হয়ে থাকে। সেক্ষেত্রে এই যে রবি ঠাকুরের যে সৃষ্টিগুলো, এটা কি কোনোভাবে তাদেরকে প্রভাবিত করতে পারছে? পারবে তো নিশ্চয়ই, কারণ পড়তে হবে, না পড়লে তো পড়তে হবে, তাহলে তো বুঝতে পারবে যে। তো নতুন প্রজন্মের মধ্যে কিছু সংখ্যককে আমি দেখেছি খুবই ইন্টারেস্টেড, তারা হয়তো বই খুলে পড়ে না, কিন্তু ওই যে ইন্টারনেটে ওরা পড়ে। হ্যাঁ, কিন্তু বইয়ের ব্যাপারটাই আলাদা। যেমন ধরো বইটা আমি যখন ধরলাম, বইটার যে একটা তার সঙ্গে আমার একটা শরীরের একটা যে টাচ হলো, স্পর্শ, তারপর তার একটা গন্ধ, নতুন বইয়ের একটা গন্ধ আছে। তারপর সেই বইটাকে আমি যে আলতো করে পাতাটাকে আমি উল্টালাম, এই যে তার সঙ্গে আমার একটা নিবিড় একটা সখ্য ভাব স্থাপিত হলো, কিন্তু এটা কিন্তু আলাদা। আর ইন্টারনেটে পড়া শুধু জানা বা সমৃদ্ধ হওয়া, ওইগুলো, কিন্তু ওই যে
মানে হৃদয়ের সাথে যে বন্ধনের সৃষ্টি, ওটা কিন্তু বইয়ের মাধ্যমে হয়। তার মানে হ্যাঁ। আজকের সমাজ বা আজকের যে তরুণ সমাজ হ্যাঁ। বিশেষ করে তারা এই যে অনুভূতিটা এটা হ্যাঁ। থেকে বঞ্চিত। এটা থেকে বঞ্চিত হচ্ছে নিশ্চয়ই। যদি তারা মানে তাদের মধ্যে সবাই তো না, অনেকেই পড়ে, অনেকে পড়ে, কিন্তু আমি এমনও দেখেছি হ্যাঁ, হ্যাঁ। বই কিনে বই পড়ে, আচ্ছা। এমনও আছে কিন্তু। হুম, হুম, হয়তো সংখ্যা একটু কম হতে পারে, হুম, হুম, কারণ অন্যরা কি ভাবে যে এখন তো সবাই খুব ব্যস্ত, হুম, হুম, তো অন্যরা ভাবে যে আচ্ছা এটা তো ইন্টারনেটে আছে, ইন্টারনেট হ্যাঁ। খুললে তো আমি পেয়ে যাবো, হুম, আমি দেখে দেখে ফেলবো না। হুম, 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 কিন্তু ইন্টারনেটে তো আর সব কৌতূহল মেটাতে পারে না। কারণ কি, আমার খুব ইচ্ছে করলো যখন আমি এতটুকু পড়লাম, হুম, যে তারপরে কি আছে, যেমন ইন্টারনেটে আমি এই যে এইমাত্র পড়লাম প্রভাত সঙ্গীত, যে কাব্যগ্রন্থের যে নির্ঝরের স্বপ্নভঙ্গ, তো ইন্টারনেটে নিশ্চয়ই সেটা তারা পেয়ে যাবে, কিন্তু এটা তো পাবে না যে এটা কিভাবে সৃষ্টি হয়েছিল, কোন হুম, মুহূর্তে হয়েছিল, হুম, এবং এটা যে প্রথম সৃষ্টি মুহূর্তে যে 201টি ছত্র ছিল, এই এই যে ব্যাপারগুলো, হুম, এগুলোর জন্য জানার জন্য তোমার বই পড়তে হবে, হুম, হুম, অনেক কিছু আর মানে। যদি জেনেও যায় তারপরেও হার্ড কপির যে হ্যাঁ, একটা মানে বইয়ের যে একটা আনন্দ, বই পড়ার মধ্যে যে আনন্দ ভীষণ। বা বইকে টাচ করা, একটু আগে তুমি বলেছো হ্যাঁ। বইকে স্পর্শ করা বা বইয়ের একটা গন্ধ পাওয়া, হুম। এর আনন্দটা তো না, পাবে না, সেই এই আনন্দটা পাবে না। ঠিক ঠিক। আমরা কি একটা গান শুনবো? আমরা কিন্তু দর্শকরা কথায় কথায় গান শুনেছি, কিন্তু শুনছি, কিন্তু তারপরে এই জন্য আবদার করছি, গলাটা এত খারাপ হয়ে আছে আর কি। তারপরেও কিন্তু আমরা সুমধুর কণ্ঠেই গানটা শুনতে পাচ্ছি। সৌভাগ্য হচ্ছে ঠিক আমাদের আছে। গান শোনা। মনে পড়ছে কি কিছু, না কবিতা বলবে? আচ্ছা, আমি রবীন্দ্রনাথকে নিয়ে তো কয়েকটা কবিতা লিখেছি। আচ্ছা, হ্যাঁ, তাহলে কবিতা একটা কবিতা পড়ি। হ্যাঁ, শিওর শিওর, শুনি দর্শকরা। আমরা কিন্তু কথায় কথায়, একটু আগে আমরা কথায় কথায় কিন্তু গানের লাইন ছোট করে হলেও, দুটো করে হলেও বা তিনটে করে হলেও আমরা কিন্তু গানের লাইন আমরা শোনার সুযোগ পেয়েছি। এখন আচ্ছা, তোমাকে গানের ব্যাপারে একটা কথা বলি। হ্যাঁ। রবীন্দ্রনাথ গানের মধ্যে আরেকটা জিনিস সৃষ্টি করেছেন, হুম, হুম, জানো? এটা হচ্ছে যে সঞ্চারী। আচ্ছা, আমরা তো গানের তো প্রথম স্থায়ী, হুম, 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 তারপরে অন্তরা, হুম, হুম, আগে ছিল স্থায়ী, অন্তরা, আভুগ, হুম, বা দুইটা অন্তরা, কিন্তু সঞ্চয়ীটা ছিল না। কিন্তু রবীন্দ্রনাথই প্রথম হুম, সঞ্চয়ীটা সৃষ্টি করেন। আচ্ছা, হয়তো আগে দু একটা জায়গাতে হয়তো কেউ করতে পারে, কিন্তু ওইভাবে বৃহৎ ভাবে হয়নি। হুম, হুম, তিনি এবং সঞ্চারীর যে সুরটা হুম, হুম, অসাধারণ। আমি একটু সঞ্চারী শোনাচ্ছি একটা হুম, গানে, হুম, তুমি বলার সমস্যা মনে পড়ছে। নিশ্চিত। সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনে সফল অঙ্গ ভরে, সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। এটা 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 মুখরা হচ্ছে তোমার মধুর তোমার শেষ জেনা পাই, হুম, 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 গ্রহর হলো শেষ। এটা বাহ, সঞ্চয়ীটা, এটা যে কি মধুর তোমার শেষ জেনা পাই, ওগো মধুর তোমার শেষ জেনা পাই, আমার প্রহর হলো মনে নেই। শেষ, ভুবন জুড়ে বাহ। রইল লেগে আনন্দ আবেশ, আনন্দ আবেশ। বাহ, মানে মুগ্ধ আর মুগ্ধ, মুগ্ধতা ছড়িয়ে গেছে পুরো। মানে না, মুগ্ধতার আবহে আমি এখন সময় কাটছে আমার এই মুহূর্তটা, ভীষণ ভালো লাগছে। দেখো এই একটা কবিতা তোমার মনে পড়ছে এই মুহূর্তে, বাঁশি। বাঁশি কবিতাটা যে রবীন্দ্রনাথের, এটা তো তুমি জানোই যে বাঁশি মানে প্রেম। হুম, বাঁশি আর প্রেম রবীন্দ্রনাথের দৃষ্টিতে সমার্থক। হুম, হুম, আচ্ছা, আরেকটা জিনিস বলছি, যেটা
যেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ কিন্তু আরেকটা জিনিস দেখো, কি কি সৃষ্টি করেছেন, মানে ছোট ছোট করে একটু আর কি। গদ্য কবিতা, অনেকে বলে গদ্য কবিতা এখন রবীন্দ্রনাথ সময়, না, রবীন্দ্রনাথ গদ্য কবিতার স্রষ্টা। একদম। এই যে কবিতাটা আমি একটুখানি পড়ছি তোমাকে, একটুখানি বলছি যতটুকু মনে আছে। সেটা সেটা পুনশ্চ কাব্যগ্রন্থের বাঁশি। আচ্ছা। গল্প আছে এটা একটা, মানে এটার মধ্যে একটা গল্প আছে। আচ্ছা আচ্ছা। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গরাদে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে স্যাঁতা করা দাগ। মার্কিন খানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের, দরজার করে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি, ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি। আলো জ্বালাবার দায় বাঁচে, ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজে যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা, নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা। না বলা বাণী, না বলা বাণী নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো, সেই ভালো, সে ভালো। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে উঠে পচে উঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাইপাশ, আরো কত কিছু। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ, গোপীকান্ত মশাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে কলে পোড়া জন্তুর মতন মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানোর তাঁর শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে, দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাত ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, সেইখানে, একটা লাইন একটু ভুলে গেছি, দেখ। বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।
স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে, স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে, ঘন কারের আভাস হতে চিরকালের তরে এসো আমার ঘরে। বাহ, কি সুন্দর গলা তোমার, কি সুন্দর, খুব ভালো লাগলো। মানে হঠাৎ করে কোনো কিছু হলে সেটা ভালো লাগে না, আসলে আগের প্রিপারেশন কিচ্ছু না। নেই। আমি তো এই কবিতাটা কয়েক বছর পরে বললাম, এই জন্য একটা লাইন একটু মিস হয়ে গেছে। একটা কিন্তু তারপরেও তুমি এত লম্বা কবিতা যে এতটা মনে রেখেছো, সেটাই তো আমি মানে অবাক হচ্ছি যে কি করে সম্ভব। আর এর ফাঁকে ফাঁকে গানের সুর, মানে কি বলবো, আমি এত মুগ্ধ হচ্ছি, মানে আমি বলে বোঝাতে পারবো না, আমি বাকহীন হয়ে গেছি। এবং তুমি যখন সুর ধরেছো, যে গানগুলো আমার জানা আছে সেগুলো মানে চলে অটোমেটিক্যালি আমার এটাই গানের, রবীন্দ্রনাথের গানের এটাই, মানে এখানে রবীন্দ্রনাথের গানের যে সার্থকতা। রবীন্দ্রনাথ বলেছেন যে আমার গানে আমি কোনো ফাঁক রাখিনি, সেটা কেউ যদি এক্সপেরিমেন্ট করতে যায় সে বিফল হবে, কারণ আমি কোনো ফাঁক রাখিনি। একমাত্র উনি বলেছেন আমার গানটা থেকে যাবে, কিন্তু প্র্যাকটিক্যাল সবকিছুই থেকে যাবে, অমর সৃষ্টি না। তথাপি গান কিন্তু একটু অন্যরকম। তার গান দেখো, তুমি দুঃখে বিষাদে আবার প্রেমে পড়লে, আবার তোমার যখন ওইটা আমার কবিতাটা আর পড়াই হলো না, ওইটা পড়ে দিই, আমি যে বলেছিলাম এখন আবার মনে পড়েছে এই কথাটা বলাতে। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, মানে শেষ করতে ইচ্ছে করে না, কিন্তু একটা তো সময়সীমা থাকে, শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এই কবিতাটা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। আর তুমি বলেছিলে পড়াশোনার কথা, আমি কিন্তু চাকরি পাওয়ার পর, তখন তো ক্যালকাটা ইউনিভার্সিটি, চাকরি পাওয়ার পর কিন্তু আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে প্রাইভেটে বাংলা এমএ পাস করেছি। মানে তখন তো কি অবস্থা, মানে কোনো সাজেশন কিছুই তো পাওয়া যায় না প্রাইভেটে। এরপর তোমার বিএতে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, সেটাও ক্যালকাটা ইউনিভার্সিটি। আমি একটা রবীন্দ্রনাথের কে নিয়ে লেখা অনেকগুলো কবিতাই আছে, তার মানে এই কবিতাটার মধ্যে বুঝতে পারবে যে তিনি যে আমাদের সবকিছুর মধ্যে তিনি যে আছেন আর কি। দর্শকরা নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগছে বা ভালো লেগেছে এতটা সময়। আমি তো মানে কি বলবো, আমি ইচ্ছে করছে না শেষ করতে, এত ভালো লাগছে আমার। চলুন কবিতাটা শুনে নিই। আমার কবিতাটার নাম যখন তখন তুমি। যখন মন আনন্দ মুখর, যখন গলায় গান, তখন তুমি রবীন্দ্রনাথ, নিশীথ রাতের প্রাণ। যখন তুমি দেখাও আমায় আকাশ তৃষায় কাঁপে, কাগজ কলম আনতে ছুটি তক্ষুনি এক লাফে। অ্যাকচুয়ালি এই কবিতাটার মধ্যে ওনার গানের একটা করে লাইন আছে আর কি, প্রত্যেকটা স্তবকের মধ্যে। অবাক হয়ে যেদিন দেখি খরবায়ু বয় বেগে, কোমরে আঁচল গুজে ঘুরতে থাকে উঠোনে গিয়ে সীমাহীন আবেগে। যখন আমি দেখতে পেলাম শীতের নাচন আমলকি ডালে, মনের মধ্যে বইল হাওয়া, গোলাপ ফুটলো গালে। হোঁচট খেলে প্রাণে, মনে জাগে ভয়, তখন তুমি রবীন্দ্রনাথ, দূর করো সংশয়, বুঝিয়ে দাও বিশদ করে ভালোবাসা কারে কয়। যখন আমি বিশাল দুঃখে কাটাই দিন বড় অসুখে, তখন চোখেতে মনের মাঝে শপথ উদিত হয়, দুঃখে যেন করিতে পারি জয়। যখন আমি বিপদগ্রস্ত পথ খুঁজছি ইতস্তত, তখন তুমি পাশে বুক ভরে আশ্বাসে, তোমায় দেখে অবাক আমি, অন্তরে জাগিছ অন্তরজামে। বাহ। আমি, তুমি বলেছিলে যে তরুণদের কি বলবে, তরুণদের মানে যে তরুণ বলে কোনো কথা না, সবাই আমরা যদি
মানে গীতবিতানটা আমরা যদি একটু পড়ি, হুম হুম গীতবিতান তো গানের বই, কিন্তু সেটা সুর না দিয়েও হুম। এমনি যদি রিডিং পড়া হয়। হ্যাঁ পড়ি, হুম হুম তাহলে আমাদের এতটা হৃদয়ের উত্তরণ হবে, মানসিকতার চৈতন্যটা এতটাই সুন্দর হবে হুম। যে বলে বোঝানোর মতন না, নয়। সেটা অন্তরে বুঝতে পারবে, অন্তরটা শান্ত সমাহিত, সব সময় যেন আনন্দিত হয়ে থাকবে, কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না। রবীন্দ্রনাথ সর্বংসহ ছিলেন, হুম হুম কি পর্যন্ত দুঃখ বরণ করেছেন সারাটা জীবন ধরে। হুম। 3টে সন্তানের মৃত্যু দেখেছেন জীবৎকালে। তো আরো কত অপমানও সহ্য করেছেন, হুম হুম। কত শুধু শুধু নিন্দা, কত কিছু, কিন্তু সমস্ত তিনি কিন্তু ওই মানে নীলকণ্ঠের মতন ধারণ করে আমাদের অমৃত দিয়ে গেছেন। একদম। দর্শকরা, আমরা শেষ করতে ইচ্ছে না করলেও সময়সীমা তো থাকে, সেজন্য আমরা শেষ করছি। ম্যাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, তুমি আমাদের দুর্নিবারকে এতটা সময় দিয়েছো আজকের এই বিশেষ দিনে। অনেক অনেক ধন্যবাদ। আমারও অনেক কৃতজ্ঞতা জানাই। প্রাপ্তি, তোমরা যে আমার কাছে এইটুকু সময় আমার সুন্দরভাবে আমি তোমাদের দিতে পেরেছি, এজন্য আমি কৃতজ্ঞ। দর্শকরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।